আসসালামু আলাইকুম, আমি মাজহারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের আরেকটি পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা হয়তো ঘটনার বা দৈর্ঘ্য কম দিয়ে থাকি, অর্থাৎ আমাদের ঘটনা হয়তো অতটা বড় হয় না, বাট আমরা চেষ্টা করি আপনাদের আপনারা যে কয়টা মিনিট আমাদের দিচ্ছেন প্রত্যেকটা মিনিট যাতে কাজে লাগে, অর্থাৎ প্রত্যেকটা মিনিটই আমরা ঘটনা বলতে চাই। তাই কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের ঘটনায় চলে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এটি আমাকে একজন আপু পাঠিয়েছেন। আপুর নামটি গোপন থাকতে হবে, তাই তার আসল নাম আমি ব্যবহার করছি না। আমরা ধরে নেই আপুর নাম নীলা। আজকের এই ঘটনাটি, অর্থাৎ নীলা আপুর এই ঘটনাটি খুবই ব্যক্তিগত, তার জীবনে খুবই ব্যক্তিগত একটি ঘটনা। এটা আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। এই ঘটনা শুরু করবার আগে নীলাপুর জীবনের বিভিন্ন অংশের কিছু বর্ণনা না দিলে আপনারা ঠিক ঘটনাটি ধরতে পারবেন না। নীলাপুর একজনের সাথে রিলেশন ছিল, সেই রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, 4 বছর পার হয়ে গেছে। যার সাথে রিলেশন ছিল তার বিয়ে হয়েছে, তার একটা ছেলেও আছে। এরপর সেই ছেলেটা নীলাপুকে প্রায় বিরক্ত করে। সে বলে যে সে সবকিছু ভুলে যেতে চায়, সে তার কাছে ফিরে আসতে চায়, কিন্তু নীলাপু সেটা কখনোই মেনে নেন না বা কখনোই এতে রাজি হন না বা সায় দেন না। নীলাপুর রিসেন্টলি একটা চাকরি হয়, অর্থাৎ 2024 সালে তার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে তার চাকরি হয়, এবং তিনি তার নিজের ব্যক্তিগত লাইফ গোছাতে ব্যস্ত ছিলেন। তিনি ঢাকাতে ফ্ল্যাট শেয়ার করে থাকতেন। আসলে অতীতকে তিনি সম্পূর্ণভাবে ভুলে গিয়ে নতুনভাবে শুরু করতে চেয়েছিলেন সবকিছু। সেই প্রসেসের মধ্যে তিনি ছিলেন। এর মধ্যে দিয়ে তার একজন বন্ধু হয়, যে বন্ধুর সাথে তিনি তার সবকিছু শেয়ার করতে পারতেন, বা ফিলিংস বা যতটুকুই বলা যায় শেয়ার করতে পারতেন। একদিন তিনি তার এই বন্ধুর সাথে একটা হোটেলে কফি খাচ্ছিলেন। হঠাৎ করেই তিনি শুনতে পান তার একটা পরিচিত কণ্ঠ। কণ্ঠটা হচ্ছে তার প্রাক্তনের। তার প্রাক্তন তাকে ডাকে, এবং সেখান থেকে, অর্থাৎ সেখানে যখন নীলাপ এবং তার বন্ধুটি বসেছিল, সেখানে গিয়ে তার প্রাক্তন সিন ক্রিয়েট করার চেষ্টা করে, এবং সে বলে যে তুমি যদি আমার না হও তুমি কারো হতে পারবে না। এই ধরনের বিভিন্ন সিন ক্রিয়েট করার যখন প্রচেষ্টা সেই লোকটা করতে থাকে, তখন নীলাপু সে হোটেল থেকে বেরিয়ে আসে। তখন তার প্রাক্তন তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল, তিনি সেগুলো গায়ে লাগাননি। তিনি তার নিজের মতো করেই এগিয়ে যাচ্ছিলেন, এবং তিনি এটা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার পাস্টকে আর কখনো মনে করবেন না, তিনি চলে যান। এর বেশ কিছুদিন পর থেকে নীলাপুর জীবনে কিছু পরিবর্তন আসে, যেটা নীলাপু তখন ধরতে পারেননি। পরিবর্তনগুলো হচ্ছে, তার রাতে ঘুম হতো না, তিনি রাতে ঘুমাতে পারতেন না। সকালবেলা ওঠার পর তার মেজাজ প্রচন্ড খারাপ থাকতো। তিনি সবার সাথেই খারাপ ব্যবহার শুরু করেন। তিনি জানেন যে তিনি যা করছেন সেটা ঠিক না, কিন্তু তিনি নিজেকে আটকাতে পারতেন না। প্রায় সবার সাথেই তার খারাপ ব্যবহার হয়ে যেত। তার ভাইয়ের বিয়ে ছিল, সেই বিয়েতেও তিনি সবার সাথে খারাপ ব্যবহার করলেন। আদতে নীলাপু এরকম মেয়ে না। কেন এমন হচ্ছে, কি কারণে হচ্ছে, তিনি আসলে তখন বুঝতে পারছিলেন না, এখন হয়তো বুঝতে পারেন। যাই হোক, আমরা ঘটনায় চলে যাই। এই ঘটনার সূত্রপাত এই বছরের মার্চ মাস থেকে। নীলাপুর ব্যবহার যখন প্রচন্ড খারাপের দিকে যাচ্ছিল, তখন তার যে রুমমেট ছিল, অর্থাৎ যার সাথে তিনি ফ্ল্যাট শেয়ার করে থাকতেন, তিনিও এক পর্যায়ে নীলাপুর ব্যবহার নিতে না পেরে ফ্ল্যাট ছেড়ে চলে যান। এটাতে নীলাপুর একটু একা হয়ে যান। তিনি বুঝতে পারছেন যে আসলে এই ব্যবহারটা করা ঠিক হয়নি, কিন্তু কেন জানি তিনি নিজেকে আটকাতে পারতেন না। তিনি সারা রাত জেগে থাকতেন এবং অজান্তেই নিজের চুল নিজে ছিঁড়তেন। তখন তিনি ব্যাপারটা খেয়াল করতেন না। সকালে যখন তিনি ঘুম থেকে উঠতেন, তিনি দেখতেন তার ঘরে চুলে ভরে আছে, তার নিজের মাথার চুল।
এভাবে রোজার ঈদটা চলে গেল। কোরবানের ঈদ যখন আসলো তখন নীলাপু বাসায় যায়। তখন নীলাপুর বড় ভাই নীলাপুকে দেখে বলে, তুই কি অসুস্থ? আরেকদিকে নীলাপুর যে বন্ধুটির কথা আমরা প্রথমে বলেছি, নীলাপু তার সাথে এই সমস্যাগুলো শেয়ার করত। সেই বন্ধু তাকে অনেকভাবে বোঝাতো তার কি কি সমস্যা হচ্ছে। নীলাপু অফিসে গেলেই তার খারাপ লাগা শুরু হতো, তার কিচ্ছু ভালো লাগতো না। তখন নীলাপুর ভাই তাকে বলে যে একটা হুজুরের সাথে তুই কথা বল। নীলাপু এর আগে এক হুজুরের সাথে এরকম কিছু বিষয় নিয়ে কথা বলেছিল। এখন ঠিক করা হলো সেই হুজুরের সাথেই সে কথা বলবে। পরে সে হুজুরের সাথে নীলাপু কথা বলেন এবং তিনি সব ডিটেলস বলেন এবং সেই হুজুর বলেন, আচ্ছা আপনি টেনশন করেন না, আমি রাতে দেখছি কি সমস্যা আছে। সেদিন রাতের বেলা সবাই যখন গভীর ঘুমে, হঠাৎ করেই নীলাপুর ঘুম ভেঙে যায়। প্রচন্ড ভয়ে তিনি সারা রাত ঘুমাতে পারলেন না। কি কারণে তার এই ভয় বা কি কারণে তিনি ভয় পেয়েছেন তিনি জানেন না, কিন্তু একটা অজানা অশরীরী একটা ভয় তাকে সারা রাত কাবু করে রাখে। সে রাতে তিনি ঘুমাতে পারেন না। সকালে নাস্তার টেবিলে তার মা যখন তাকে জিজ্ঞেস করে যে তাকে বিধ্বস্ত কেন লাগছে, তখন সে বলে তার ঘুম হয় নাই। এই কথা বলার সাথে সাথে তার ভাইয়া বলে ওঠে যে তোর ভাবিও তো সারা রাত ভয় ঘুমায় নাই, কি কারণে জানি সে ভয় পেয়েছে। ছোট ভাই বলল যে সে রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে, এজন্য সেও রাতে ঘুমায়নি। অদ্ভুত সব ঘটনা তাদের বাড়িতে ঘটছিল। নীলাপু বা নীলাপুর ফ্যামিলি তখনও জানেন না যে আসলে তাদের সাথে কি ঘটছে। এরপর নীলাপু তার সেই বন্ধুর কথা মতো এক সাধুর কাছে যান এবং সেই সাধুর থাকে অনেক দূরে। সেখানে তিনি এবং তার সেই বন্ধু বিমানে করে যান যাতে দ্রুত যাওয়া যায়। তারা গিয়ে একটা হোটেলে ওঠেন। সেদিন আর দেখা করা হয় না, পরের দিন দেখা করবেন সেটাই ঠিক করা থাকে। হঠাৎ করে মাঝরাতের দিকে তার হোটেলের দরজায় তিনি নক শুনতে পান। তিনি ভাবেন যে এখানে তো পরিচিত একমাত্র আমার বন্ধুই আছে, এত রাতে হয়তো সেই এসেছে, হয়তো কোনো জরুরি প্রয়োজন। তিনি যখন দরজা খুললেন তিনি দেখেন কেউ নেই। তখন তিনি সাথে সাথে তার বন্ধুকে ফোন দেন এবং তিনি তাকে তার রুমে চলে আসতে বলেন। তার বন্ধু যখন তার রুমে চলে আসে এবং তিনি যখন তার বন্ধুকে সমস্ত ঘটনা শোনাচ্ছিলেন, তখন হঠাৎ করেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। আচমকা কে জানি নীলাপুর চুল টান দিয়ে তাকে একপাশে ফেলে দেয়, যেটা তার বন্ধুর সামনেই হয়েছিল। এবং নীলাপু লক্ষ্য করেন তার বাম পাশটা অবশ হয়ে যাচ্ছে। এবং নীলাপু এটাও লক্ষ্য করেন তার বন্ধু তার দিকে আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে এবং সে বলছে যে নীলাপুর চোখ নাকি সাদা হয়ে যাচ্ছে। নীলাপু বুঝতে পারছিলেন না কি করবেন। ঠিক তখনই তার বন্ধু সেই সাধুকে ফোন দেয় এবং সেই সাধু ফোনের ভেতরেই কিছু রিচুয়াল করে বা পরে, যেটা নীলাপু শোনার পর তিনি সুস্থ হন। সকালবেলায় তিনি এবং তার সেই বন্ধু চলে যান সেই সাধুর কাছে। সাধুকে তিনি তার সম্পর্কে বেশি কিছু বলেননি। তিনি তাকে এটাও বলেননি যে তিনি বিবাহিত, অর্থাৎ তার আগে একবার বিয়ে হয়েছিল। তিনি আমাকে দেখেই বলেন যে আহ, বিয়ে কোথায় হয়েছিল? রংপুর। ছেলে কি বিহারি? আমি খুব বেশি, অর্থাৎ নীলাপু যে তিনি খুব বেশি অবাক হন নাই বা তিনি এটা বুঝতেও দেননি। অবাক হয়েছেন বাট তিনি এটা বুঝতে দেননি। তখন সাধু মোটামুটি তার রিচুয়াল শুরু করে। রিচুয়াল করার এক পর্যায়ে সাধুর সামনে একটা পানি ভর্তি গামলা ছিল। তিনি নীলাপুকে ডাক দেন এবং বলেন যে পানির ভেতর তাকাতে। নীলাপু যখন সে পানির দিকে তাকান, তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করেন তিনি পানির ভেতর একজনের ছায়া দেখতে পাচ্ছেন, যে একটা টেবিলে বসে ভাত খাচ্ছে। এই ছায়াটা হচ্ছে তার প্রাক্তনের। নীলাপু যতটুকু অবাক হয়েছিলেন তার থেকে বেশি ভয় পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। তখন সে সাধু নীলাপুকে জানায় যে তার উপর 5টা তাবিজ করা আছে। একটা রাখা আছে ঘোড়ার খুরের মধ্যে, একটা আছে ছাগলের খাবারে। এটা শোনার পর নীলাপু বুঝতে পারেন যে তার শরীর থেকে মাঝে মধ্যে বিশ্রী গন্ধ বের হয়। এই তাবিজটা এমন ভাবে করা হয়েছে যাতে তার সাথে কেউ থাকতে না পারে।
আর এই তাবিজটা করেছে তার সে প্রাক্তন। তখন সে সাধু আমাকে কিছু আমল দেয় এবং বলে যে 1 মাস পরে আসতে। সেই সাধুর সাথে দেখা করবার পর নীলাপু এবং তার সেই বন্ধু খুব দ্রুতই ফ্লাইটে চলে আসেন ঢাকায়। আসার পর তিনি তার ভাইকে ফোন দেন এবং সে আমাকে অর্থাৎ নীলাপুকে জানায় যে গতকাল রাতে খুব খারাপ কিছু হয়েছে। নীলাপুর বাবার হঠাৎ বমি শুরু হয়, তার চোখের লেন্স সরে যায়। নীলাপুর ভাস্তি ভয়ে সারা দিন কান্না করেছে এবং তার ভাবিকে কে জানি ঘরের ভেতর ধাক্কা দিয়ে ফেলে দেয়। কাজের মেয়েটার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়। পেটে ব্যথা এই পর্যায়ে যায় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। নীলা আপু আসলে বুঝতেই পারছিলেন না যে হঠাৎ করেই তাদের জীবনে এই কোন কালো অধ্যায় নেমে এলো। এইসব শোনার পর নীলাপু কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি কাকে ধরলে তিনি উদ্ধার পাবেন। তখন তিনি সেই ওঝাকেই আবার ফোন দেন। তখন সেই ওঝা তাদের বাসায় কিছু জিনিস পাঠায়। এরপর ধীরে ধীরে তার রাতে ঘুম হতো, কিন্তু সকালে তার শরীর প্রচন্ড ব্যথা করত এবং তিনি আঁচড়ের দাগ দেখতে পেতেন তার শরীরে। ফ্ল্যাটে তিনি তখন একা থাকতেন, তাই তিনি তার বোনকে নিয়ে এসেছিলেন। মাঝে মধ্যে তারা রাতে হঠাৎ হঠাৎ ভয় পেত। একদিন রাতে যখন তারা এই ধরনের ভয়ে কাবু হয়ে আছে, ঠিক তখনই তারা ফোন দেয় তার ভাইকে। তার ভাই সেই হুজুরকে কন্ট্যাক্ট করে। সেই হুজুর যখন ফোনের ভেতরেই তার সূরা পড়া শুরু করেন, ঠিক তখনই একটা আশ্চর্য ব্যাপার ঘটে। হঠাৎ করেই কে জানি কিচেন থেকে লোহার হামানদিস্তাটা খুব জোরে ছুঁড়ে মারে ডাইনিং এ। যে আওয়াজটা নীলাপুর বোন তো শুনেছিলই, কারণ তারা সেইখানেই ছিল। নীলাপুর ভাই এবং সে হুজুর যারা ফোনে ছিল তারাও এই শব্দটা শুনতে পারে। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যায়। নীলাপুর বোন আর এই ব্যাপারগুলো নিতে পারছিল না, তাই সে চলে যায়। নীলাপু আবার একা হয়ে যায়। তার কিছুই করার নেই। মানুষের জীবন এতটাই নিষ্ঠুর। এর কিছুদিন পর তিনি একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন একটা লোক তার কাছে আসলো। লোকটাকে দেখে তার মনে হলো তিনি এই লোকটার অপেক্ষায় আছেন অনেক দিন যাবত। সে লোকের বুকে সাপের খোদাই করা একটা ট্যাটু, এবং তার সাথের একজন আমাকে বলছে, অর্থাৎ নীলাপুকে বলছে যে এটাই নাক দেন, কলিজা দিলে সে চলে যাবে। এই অদ্ভুত স্বপ্নটা দেখার কয়েকদিন পর তিনি আরেকটা স্বপ্ন দেখেন। যে স্বপ্নে তিনি দেখেন তার ম্যানেজার তাকে ফোন করে বলছে যে তার চাকরি আর নেই, সে যেন 4 তারিখে এসে সব জমা দিয়ে লিভ সার্টিফিকেট নিয়ে যায়। নীলাপু অর্থাৎ এই স্বপ্নটা তিনি আমলই দেননি, কারণ এই ধরনের সিচুয়েশন আসার কথা না। তিনি তার সব বিষয়ে তিনি তার সেই বন্ধু এবং তার ভাইয়ার সাথে আলোচনা করতেন। তার ভাইয়া একদিন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোর এবং তোর এক্স এর সাথে যখন কথা হয় বা রাগারাগি হয়, তখন কলিজা খাওয়া বা নেওয়া নিয়ে এরকম কোনো কথা হয়েছিল তোর মনে আছে? তখন হঠাৎ করে নীলাপুর মনে হয় যে তিনি একবার রাগ করে তার এক্সকে বলেছিলেন যে তোমার উপর এত রাগ হয় মাঝে মধ্যে মনে হয় তোমার বুক ফেরে তোমার কলিজাটা খেয়ে ফেলি। নীলাপুর জীবনে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে চলছে, তখন হঠাৎ করেই সেই ওঝা বা সেই সাধু তাকে ফোন দেয় এবং খুব দ্রুত তাকে সেই সাধুর কাছে যেতে বলে। নীলাপু যখন সে সাধুর কাছে যান, তিনি দেখতে পান তার হাতে ব্যান্ডেজ করা। তখন নীলাপু জিজ্ঞেস করেন যে কি হয়েছে আপনার? তখন সে সাধু বলে যে কালকে রাতে সে যখন নীলাপুর এই বিষয়টা নিয়ে কাজ করছিল, হঠাৎ করেই তার হাতটা কেউ একজন ধরে উপরে ঘুরতে থাকা ফ্যানের মধ্যে ঢুকিয়ে দেয়। সাথে সাথে তার হাতটা বিভৎসভাবে ভেঙে যায়, কেটে ছিঁড়ে যায়। তখন এটা শোনার পর নীলাপু বুঝতে পারেন যে তার এই সমস্যাটা শুধু তাকে না, তার আশেপাশে তার পরিচিত যারাই আছে তাদেরকেও এফেক্ট করছে। তখন সেই ওঝা তার মতো রিচুয়াল শুরু করে এবং এক পর্যায়ে সেই ওঝা তার ভাঙা হাতটা নীলাপুর পিঠে রাখে। নীলাপুর পিঠে রাখার সাথে সাথে তার সারা শরীরে যেন আগুন ধরে গেল, প্রচন্ড যন্ত্রণা শুরু হলো তার। তখন সে ওঝা তাকে বলছে যে কাজ হচ্ছে না,
ওরা অনেক খারাপ জিন চালান দিয়েছে। তখন সে কিছু তাবিজ দিল এবং কয়েক জায়গায় এই তাবিজগুলো গাঁথতে বলল। নীলাপুরা তাই করলেন। ওই জায়গা থেকে ঢাকা ফেরার পর নীলাপুর অফিস থেকে ফোন আসে এবং নীলাপুকে জানায় যে তার চাকরি নেই এবং তিনি যেন 4 তারিখে এসে সব জমা দিয়ে তার লিভ সার্টিফিকেট নিয়ে যায়। নীলাপু হতচকিত হয়ে পড়েছিলেন। নীলাপু তার জীবনে ঘটে যাওয়া বা ঘটতে যাওয়া ঘটনাগুলো আগে থেকেই জানতে পারতেন স্বপ্নের মাধ্যমে। এটা তিনি আগেও দেখেছেন বা এর প্রমাণ তিনি পেয়েছেন। তিনি কিভাবে যেন দুর্ঘটনাগুলো বিশেষ করে তিনি আগে থেকে জেনে যান। তখন তিনি তার ওই ভাইয়াকে ফোন দিয়ে সব বলেন। সব শোনার পর তার ভাইয়া তাকে যেটা বলল সেটা হচ্ছে তিনি জানেন না একটা ঘটনা যেটা তার ফ্যামিলিতে আগে থেকে চলে আসছে। সেটা হচ্ছে তার যে পৈতৃক ভিটা অর্থাৎ নীলাপুদের যে পৈতৃক ভিটা তার সামনে একটা বট গাছ আর পেছনে একটা পাকড় গাছ আছে। সেই বট গাছে একটা দরবেশ থাকতো। সেই দরবেশ নীলাপুর দাদিকে কিছু ক্ষমতা দিয়েছিল এবং নীলাপুর দাদি মারা যাওয়ার পর সেই ক্ষমতাটুকু নীলাপুর উপর চলে এসেছে। নীলাপুর ভেতর এরকম অনেক ব্যাপার আছে যেগুলো ক্ষমতা না অন্য কিছু তা তিনি জানেন না এবং তিনি এটাও জানেন যে তিনি কিছু জিনিস দেখতে পান বা বুঝতে পারেন যেগুলো মানুষ অনেক বছর সাধনা করে জাদুবিদ্যার উপর সাধনা করার পর এগুলো আয়ত্তে আনতে পারে। তাদের এই ব্যাপারটা নীলাপু যখন তার মাকে জিজ্ঞেস করেন তার মা চুপ থেকে যান, চুপ, এই বিষয়ে কোনো কথাই বলেন না। তার মানে নীলাপু বুঝতে পারেন যে তার মাও এই বিষয়টা জানতো যেটা তিনি জানতেন না। কিছুদিন আগে অর্থাৎ রিসেন্টলি নীলাপুর সাথে আরেকটা ঘটনা ঘটে। তিনি দেখেন, তিনি স্বপ্নে দেখেন যে তার যে আলমারি তার রুমের ভেতর বা সেই আলমারির পেছনে কিছু তাবিজ আছে। নীলাপু প্রথম দিকে স্বপ্নটা পাত্তা দেননি। তারপর পরপর 3 রাত যখন তিনি একই স্বপ্ন দেখেন তখন তিনি লোকজন দিয়ে তার আলমারিটা সরান এবং তিনি সেখানে আসলেই একটা তাবিজ খুঁজে পান। তার জীবনটা আসলে অন্যরকম হয়ে গেল কিছুদিনের মধ্যেই। তিনি জানেন না তার এই বিষয়গুলো নিয়ে কতদিন বাঁচতে হবে। তার উপর বা তার সাথে যা ঘটেছে তা তো আসলে কোনোভাবেই তার জন্য গ্রহণযোগ্য না এবং তার সাথে যোগ হয়েছে বিভিন্ন অস্বাভাবিক ক্ষমতা যেটা তাকে মাঝে মাঝে ভীতু করে তোলে, কারণ এই ক্ষমতা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। এখনো তার জীবনে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটে চলছে। এখন পর্যন্ত এটাই হচ্ছে এই নীলাপুর ঘটনা। নীলাপু তার জীবনে আরো কিছু ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটে গেছে, সেগুলো তিনি আমাদের ধীরে ধীরে লিখে পাঠাবেন। আমরা নীলাপুর সেই ঘটনাগুলো শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি আজকে নীলাপুর এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের স্টোরি টেলার শামীম ভাইয়ের কাছে। শামীম ভাই বরাবরের মতোই চমৎকার একটি ঘটনা আপনাদের জন্য নিয়ে আসছেন। চলুন তার ঘটনায় আমরা বুঁদ হয়ে যাই। সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়েছে, মাগরিবের আজান হয়ে গেছে, এশার আজানও হয়ে গেছে। যেই জঙ্গলটাকে নিয়ে গ্রামের সবাই ভয় পায় সেই জঙ্গলের মাঝে দিয়ে হেঁটে যাচ্ছে লিয়াকত সাহেব এবং তার ভাতিজা রহিবুল। তারা শুরু করে বাজার থেকে ফেরার সময় এই জঙ্গলের ভেতর দিয়ে তারা যাচ্ছিল। তারা যখন জঙ্গলের প্রথম অংশটা আসে তখন তেমন কিছু একটা হয় না, তারা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসছিল। কিন্তু গ্রামের সবাই যখন এই জঙ্গলের একটা অংশকে ভয় পায় তখন তারা যখন সেই অংশতে পৌঁছায় তখন ফিসফিস করে লিয়াকত সাহেব তার ভাতিজাকে বলছিল, কিরে রহিবুল, আমগোর সাথে কেউ আইতাছে, পিছনে কেমন মনে হয় না কেউ যেন হাইটটা আইতাছে। তখন রহিবুল বলল যে কাকা কই, না তো, আমি তো কারো হাঁটার শব্দ শুনি না। কয় দাঁড়াও পিছে তাকাই।
তখন লিয়াকত সাহেব রহিবুলকে বলে যে না, পেছনে তাকাইস না, সোজা হাইটটা যা, যে আসে আসুক, দেখা যাইবনি। তো তারা সবাই একটু ভীত এবং জানে যে এখানটা দিয়ে যাওয়ার সময় বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা এর আগে অন্যান্য মানুষজনদের কাছে ঘটেছে বা ঘটে থাকে। আর যে ভয়ের কারণে এই জঙ্গলে কেউ একা আসে না, যদি কারো আসার প্রয়োজন হয় তখন সবাই একসঙ্গে আসে, যাতে এলাকাটার মধ্যে নিরাপদে যাওয়া যায়। তো আজকে হচ্ছে বাজার থেকে যাওয়ার সময় অনেক অন্ধকার হয়ে, মানে দেরি হয়ে গিয়েছিল এবং এখন অন্ধকার হয়ে গেছে। বেশ সন্ধ্যার সময় তারা হেঁটে যাচ্ছিল। যেতে যেতে তারা যখন সেই বড় গাছ, এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে গাছটা সেটা হচ্ছে কেরোসিন, একটা গাছ হচ্ছে কেরোসিন কাঠের গাছ, সে বিশাল বড় একটা গাছ। এই গাছের নিচে দিয়ে যাওয়ার সময় ঘটনাগুলি ঘটে। তো তারা যখন এই গাছের নিচে যাচ্ছিল তখনই একটা ঘটনা ঘটে। তারা দেখে যে তাদের মতোই দুইজন কেউ সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং যেহেতু অন্ধকার তারা বুঝতে পারতেছে সেখানে দুইজন, কিন্তু তাদের হাতে যে টর্চ লাইটটা ছিল, লিয়াকত সাহেব এবং রহিবুলের যারা ছিল তারা ওই টর্চ লাইটটা ওইখানে মারে এবং সঙ্গে সঙ্গে তারা দেখে যে ওখানে তারা দুইজন সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং গাছের নিচে যে দুইজন দাঁড়িয়ে আছে তারা দেখতে হুবহু তাদের মতো হলেও তাদের চেহারাটা ছিল ভয়ঙ্কর ফ্যাকাশে, চুলগুলো ছিল এলোমেলো এবং কয়েক সেকেন্ডের মধ্যে, সর্বোচ্চ 7 থেকে 8 সেকেন্ড তারা লাইটটা ওইখানে ধরেছিল এবং তারা দেখতে পায় যে হুবহু তাদেরই মতো দেখতে এই দুজনের দিকে তাকিয়ে আছে এবং শেষ মুহূর্তে খুব ভয়ঙ্কর বিচ্ছিরি একটা হাসি দিয়ে সেই গাছের নিচে দুইজন যে ছিল ওরা শূন্যে মিশে যায়। এটা দেখে লিয়াকত সাহেব এবং রহিবুল হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তারা একে আরেকজনের হাত ধরে তারা লাইটটা জ্বালিয়ে সোজা দৌড় দেয়। তারা বলে যত দ্রুত সম্ভব এই গাছটার আশপাশ থেকে চলে যাইতে হবে, এই জঙ্গলটা থেকে বের হইতে হবে। তারা দৌড়াতে থাকে এবং সামনে দেখে কয়েকজন লোক হাঁটাচলা করতেছে বা কোথাও যাচ্ছে। ওরা বুঝতে পারে হয়তো এই লোকের গ্রুপটা তাদেরই আগে জঙ্গলটা পার হয়ে আসছে। এখান থেকে লিয়াকত সাহেব চিৎকার করে, কে যায়, আমগরে নিয়ে যাও, আমগরে তো মাইরা লাইলো ভূতে। অপর দিক থেকে কণ্ঠ, মানে একটা শব্দ ভেসে আসে, কয় কি এর ভূত, এখন ভূত পাইবা কই, এই জঙ্গলে কিছু আছে নাকি, আও এদিকে আও, আমরা দাঁড়াইছি। এই কথা বলে লিয়াকত সাহেব এবং তার ভাতিজা রহিবুল যত দ্রুত তাদের দিকে যেতে থাকে তারা দেখে যে সামনে যে 4-5 জন ছিল ওদেরকে ধরতে পারতেছে না দৌড়ায়া। তো সামনে থাকা লোকজন বলে যে কি মিয়া, আও না কে, আমরা তো আস্তে আস্তে হাইটে যেতে চাও, তাড়াতাড়ি আহো। এই কথা শুনে তারা একটু সাহস পায় যে না, এইটা অন্য কিছু না, মানুষ হেঁটে যাচ্ছে, না হলে তো মানুষের কণ্ঠে কথা বলতো না, আবার আমাদের ডাকতেছে। তখন তাদের দৌড়ের গতিটা আরেকটু বাড়িয়ে দেয়। তারা দৌড়ে যাচ্ছে, যেতে যেতে তারা খেয়াল করে যে মানে যতক্ষণ দৌড়ায় লিয়াকত সাহেব এবং তার ভাতিজা মনে করে যে এখন হয়তো তারা জঙ্গলের অপর প্রান্তে চলে আসছে, কিন্তু তারা যখন স্থির হয় তারা দাঁড়িয়ে যায়, হঠাৎ করে দাঁড়িয়ে যায়। তারা যখন কিছুটা বুঝতে পারে, দাঁড়িয়ে গেলে লিয়াকত সাহেব রহিবুলকে জিজ্ঞেস করে যে কিরে, আমরা তো অনেকক্ষণ ধরে দৌড়াইতেছি, ওগরে ধরতে পারি না কে? রহিবুল বলে, কাকা তাই তো, অনেকক্ষণ ধরেই তো দৌড়াইতেছি, আমাকে তো জঙ্গল শেষ হয় না, আর সামনের মানুষগুলো তো ধরতে পারতেছি না, এগুলো কি অন্য কিছু নাকি? তখন লিয়াকত সাহেব বলে, অন্য কিছু হইলেও হইব, শোন, কিছু আর মানা যাব না, চল দৌড় যখন দিছি দৌড়াইতে থাকি। কি মনে করে তারা পেছনে তাকায়, আসলে পেছনে তাকায় না, পেছনে শব্দ হয় যে দৌড়াইয়া যাবি কই, পলাইতে তো পারবি না। ওনারা পেছনে তাকিয়ে দেখে ঠিক তাদেরই অবয়বে সেই দুইজন পেছনে তাকিয়ে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর দৃষ্টিতে। এটা দেখে তারা হিতাহিত জ্ঞান হারায় ফেলে। তারা আবারও দৌড় দেয়। ঠিক তখন সামনে থেকে একটা আওয়াজ ভেসে আসে, কি মিয়ারা, আহো না কে, তোমরা নাকি ভয় পাইছো,
আও, আমরা তো দাঁড়ায় আছি, এই যে এদিকে আসো, এদিকে আসো। যেদিক থেকে কণ্ঠটা আসে ঠিক ওই দিকে লিয়াকত সাহেব আর তার ভাতিজা রহিবুল দৌড়ে যেতে থাকে। তো এবার দেখে সত্যিই সামনে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। লিয়াকত সাহেব কণ্ঠে মানে ভয়ার্ত কণ্ঠে কাপা কাপা গলায় বলে, কে কে, রহিম চাচা নাকি? তখন বলে, কেডা লিয়াকত, আয় এদিকে আয়, ভয় পাইছস নাকি? কয়, চাচা পিছু জানি কি আম করে ডাকতেছে। আরে কিছুই না, সামনে আয়। ওরা সামনে যায়। সামনে গিয়ে দেখে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। লিয়াকত সাহেব যাকে ভেবেছিলেন রহিম চাচা, উনি আসলে রহিম চাচা না। উনি আসলে কে উনি চেনেন না, কারণ যে কয়েকজন সামনে দাঁড়িয়ে আছে কারোরই চেহারা উনি আগে কখনো দেখে নাই। লিয়াকত সাহেব হাঁপাতে হাঁপাতে গিয়ে বলে, কে, রহিম চাচা না? অপর পাশ থেকে লোকটা বলে, রহিম কেডা? তখন বলে যে লিয়াকত সাহেব বলে যে, আমি তো আপনাকে চিনলাম না, আপনারা কি এই গ্রামেই থাকেন? কয়, না আমরা এই গ্রামে থাকি না, আমরা ভিনদেশি। কয়, ভিনদেশি এত রাইতে এই জঙ্গল দিয়ে কই যান? এই জঙ্গল তো ভালো না। ওই জঙ্গল তো ভালো না, আমি তো তুম করে দেখেই বুঝছি। কয়, পরে সবাই বলতেছে, লিয়াকত সাহেব বলে যে, চলেন আমরা জঙ্গল থেকে বাড়াইয়া যাই। তখন ওই বাকি 4 জন বলে, হ্যাঁ চলো চলো, কোন রাস্তায় যাবো? তখন লিয়াকত সাহেব বললেন যে, এই রাস্তাটা দিয়েই যাও, এই রাস্তা দিয়েই চলেন যাই। কয়, চলো। যখন হাঁটা শুরু করছে তখন সেই লোকটা বলে, কয়, দাঁড়াও, আমরা তো 5 জন, বুঝছো? 5 জনের মধ্যে 2 জন খুবই দুর্বল, হাঁটতে পারে না। আমগোর সাথে তো একটা লাশ আছে, লাশটা আমরা নিয়ে যাইতে পারতেছি না। আমরা পিছে ধরি, তোমরা সামনে ধরো লাশের খাটিয়াটা। এইটা শুনে লিয়াকত সাহেব আর তার ভাতিজা রহিবুল 2 জনে চমকে ওঠে এবং তারা দেখে যে সত্যি কাফনে মোড়ানো একটা লাশ জঙ্গলের একটা পাশে রাখা। লাশের খাটিয়া যেমন হয় এটা ওই রকমটা না, এটা হচ্ছে যে বাঁশ 2 পাশে বাঁশ, মাঝখানে চিকন চিকন করে কেটে বাঁশ দিয়ে কেটে বানানো ছোট একটা খাটের মতো, সেই খাটের উপর সেই লাশটা রাখা এবং বলতেছে যে, দেখো এই 2 জন তো অসুস্থ, হাঁটতে পারে না, ধরতেও পারে না, এত রাইতে তো লাশ নিয়ে আমরা জঙ্গলে ঢুকে গেছি, আমগর তো বাইরেই তৈব, এই লাশটারে লোকালয়ে নিয়ে যাইতে হইব। তখন লিয়াকত সাহেব এবং রহিবুল 2 জনই মূর্তির মতো হয়ে যায়। আবার যখন তারা ডাক দেয়, সেই ডাকে লিয়াকত সাহেবের একটু জ্ঞান ফিরে আসে। উনি বলে, রহিবুল কথা কইস না, লাশের খাটিয়াটা ধর, গ্রামের রাস্তায় হাঁটা শুরু কর, দোয়া কালাম যা পারস পড়তে থাক মনে মনে, আমি যখন কইমু তখন দৌড় দিবি। তারা লাশের খাটিয়ার কাছে যায়, পেছনে 2 জন ধরে, আর সামনে হচ্ছে রহিবুল আর তার কাকা লিয়াকত। তারা হাঁটা শুরু করছে। তারা হেঁটে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, কেউ কোনো কিছু বলতেছে না, চুপচাপ হেঁটে যাচ্ছে। তারা যখন লাশের খাটিয়াটা তুলে, লাশের খাটিয়াটা অনেক ওজনের ছিল, অনেক ভারী ছিল, এবং তারা যখন কাঁধে নিয়ে হাঁটা শুরু করে, হাঁটার পর থেকে তারা দেখে আস্তে 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 তাদের খাটিয়ার ওজনটা কমতেছে। একজন আরেকজনের দিক ঘাড় ফিরিয়ে তাকায়, লিয়াকত সাহেব রহিবুলের দিকে তাকায়, রহিবুল লিয়াকতের দিকে তাকায়। তখন লিয়াকত সাহেব বলে যে, রহিবুল কিছু বুঝছস? তখন বলে যে, চাচা বুঝতেছি তো। কয়, এটা কি? তারা সব কিছু বুঝেও চুপ করে আছে। তারা সোজা হেঁটে যাচ্ছে। যাবার পরে বলল যে, খাটিয়া এত হালকা লাগতেছে কেরে, একটু আগে তো ভারী লাগছে। তখন বলতেছে রহিবুল যে, কাকা ঠিকই তো, চলো নামাই, খাটিয়াটা নামাই দেখি। তখন বলে, না দেয়া লাগবো না, হাঁটা শুরু কর, জঙ্গলের কাছে যে শেষ মাথায় যে আমরা দৌড় দিমু, বুঝছস, খাটিয়াটা নামায় একটা দৌড় দিমু।
তারা আস্তে আস্তে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে একটা সময় তারা সঠিক পথটায় চলে আসার পরে বলে যে এই কোনায় যায় খাটিয়াটা নামায় দৌড় দমো, রহিবুল যখন কমু তখনই দৌড় দিবি। কাকা ঠিক আছে। রহিবুল কি মনে করে পেছনে তাকিয়ে দেখে খাটিয়ার উপর লাশ ঠিকই আছে, কিন্তু পেছনে যে 2-3 জন লাশের খাটিয়াটা ধরেছিল তারা কেউ নেই। লাশের খাটিয়াটা এক পাশে শূন্যে ভাসতেছে, অপর পাশে হচ্ছে রহিবুল আর তার চাচা লিয়াকত সাহেব। রহিবুল ভয়ার্ত কাপা কাপা কণ্ঠে বলে, কাকা পেছনে দেখো, কেউ নাই, খাটিয়ার উপর খালি লাশ। সঙ্গে সঙ্গে লিয়াকত সাহেব তার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। লিয়াকত সাহেব দেখতে পারে যে খাটিয়ার উপর যে লাশটা শোয়ানো ছিল সেই লাশটা উঠে বসে আছে, কাফনে মোড়ানো। পেছনে যারা লাশটা ধরেছিল তারা কেউ নেই। লাশের খাটিয়া সহ লাশটা ভেসে আছে শূন্যের উপর। তখন লিয়াকত সাহেব রহিবুলকে বলে যে বাজান দৌড় দে। তারা লাশের খাটিয়াটা ছেড়ে প্রচণ্ড জোরে একটা দৌড় দেয়। ততক্ষণে তারা জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে গেছিল। এখান থেকে তারা খুব সহজেই তাদের রাস্তা চিনে যায়। তারা দৌড়ে তাদের চেনা রাস্তায় উঠে একবার পেছনে তাকিয়ে দেখে লাশের খাটিয়াটা এখনো শূন্যে ভেসে আছে এবং খাটিয়ার চারপাশে কেউ নেই। প্রচণ্ড কর্কশ কণ্ঠে একটা চিৎকার ভেসে আসে। বসা অবস্থা থেকে সেই লাশটা দাঁড়িয়ে যায়, চিৎকার করে বলে, আমারে ফালায় গেলি কে, আমারে নিয়ে যা, ফালায় গেলি কে। এটা শুনে তারা আরো জোরে দৌড় দিয়ে হাঁপাতে একটা সময় গিয়ে তাদের নিজেদের বাসায় পৌঁছার পর তারা খুব জোরে তাদের ঘরের দরজায় শব্দ করতে থাকে, দরজা খোল। ভেতরে থেকে অন্য সদস্যরা আতঙ্কিত হয়ে দরজা খুলে দেখে রহিবুল এবং তার চাচা হাঁপাতে থাকে। কিছু একটা কথা বলতে গিয়ে তাদের কণ্ঠ জড়িয়ে যায় এবং দুইজনই মাটিতে পড়ে যায়। রহিবুল ঠিক থাকে, কিন্তু লিয়াকত সাহেব অজ্ঞান হয়ে যায়। সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। রহিবুল যে কথা বলতে পারে না, তার কণ্ঠ আটকে যায়। রহিবুলের চাচা লিয়াকত সাহেব অজ্ঞান হয়ে যায়। অনেক কিছু বলার পরে তারা যখন স্বাভাবিক হয় তখন প্রায় 2-3 দিন কেউই কথা বলতে পারছিল না। এই গ্রামের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের সুজন ভাই ভালুকা থেকে। এই ঘটনাটার শুরু এখান থেকে। যে জঙ্গলটার কথা বলা হয়েছিল এটা কোথায় অবস্থিত সুজন ভাই বলেনি, তবে ভালুকার কোথাও হবে। ভালুকার আশেপাশে বেশ কিছু বনাঞ্চল আছে, সেই বনাঞ্চলের কোনো একটা অংশের ঘটনা এই ঘটনাটি ছিল। তো যে গাছটার কথা বলা হয়েছিল বিশাল একটা কেরোসিন গাছ, সেই গাছকে কেন্দ্র করে এই ঘটনাটা। তো মূলত ওই ঘটনার পর সেই জঙ্গলে কেউ যেত না। দিনের বেলা তো খুব কম যেত, রাতে তো প্রশ্নই আসে না। তো কিছুদিন পার হয়, অনেকটা সময় পার হয়, সেই জঙ্গলের আশেপাশে কিছু বাড়িঘর তৈরি হলে তারা কেউ কাঠের জন্য সেই জঙ্গলে যেত, দিনের বেলায় যেত। তো দিনের বেলায় গেলে অনেকেই নাকি দেখতো সেই জঙ্গলের সেই গাছের পাশে একটা কবর, মাজারের মতো। তো তারা দিনে দেখে আসতো, বা একসঙ্গে যারা দেখতো তারা সারাক্ষণই দেখতো যে ওখানে একটা মাজার। তো যাইতো, যাওয়ার পরে সে মাজারের আশেপাশে ঘুরতো, এলাকায় এসে বলতো যে আজকে তো ওই গাছের ওইখানে দেখলাম, কেরোসিন গাছের ওইখানে দেখলাম যে একটা মাজার। তো এখানে কে মরলো, কে কারে কবর দিল, আগে তো দেখলাম না। তো এই কথা শুনে যখন এলাকার মানুষরা যায়, গিয়ে দেখে যে ওইখানে কোনো মাজার নেই, বা ওই গাছের আশেপাশে কোনো কিছুই নেই।
তাহলে ওরা কি দেখলো? তো ওরা আবার ফিরে আসলে তেমন কিছু দেখে না। তো গ্রামে তো আবার অনেক মানুষই থাকে যারা একটু বেশি সাহসী। ওরা চিন্তা করে যে হ্যাঁ, আমরা তো শুনলাম এখানে আগে মানুষ ভয় পাইছে, চল আজকে রাইতে যায় দেখি এখানে সত্যি ভূত আছে কিনা। তো এখন দুইজন লোক এই কথা বলে, তারা যাবে গ্রামে, মানে গ্রামের সেই একটু যারা একটু বেশি সাহসী তারা চিন্তা করে রাতের বেলায় যাবে ওই গাছ দেখতে, গাছের ওইখানে ভূত দেখতে। তো যে চিন্তা সেই কাজ। তো একদিন সন্ধ্যার সময় ওরা রাতে যখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তখন দুইজন যায়। যাওয়ার পরে চুপি চুপি বেশ কিছুটা পথ হাঁটার পর হাতে ছোট্ট একটা টর্চ লাইট নেয়। হাঁটার পর তারা সেই গাছটার ওখানে যায়। যাওয়ার পর বলে যে কিরে, এত মানুষ এনে কত কিছু দেখে, আমরা তো কিছু দেখলাম না। তখন আরেকজন বলে যে চল যাইগা, আমরা তো আসার কথা ছিল আইসি, চল যাইগা, এত সাহস দেখেনি ভালো না। তখন আরেকজন বলে আরে বেটা, সাহসের কি আছে, এখানেও তো কিছু থাকলাম গো, সামনেই এই তো, দাঁড়া আর কিছুক্ষণ থাকি। তো ঘাওড়ামি করে তারা কিছুক্ষণ এখানে থাকে। একটু পরে দেখে যে কিরকম একটা খচর মচর এরকম শব্দ হচ্ছে। শব্দ হলে তারা একজন আরেকজনের দিকে তাকায়। তাকানোর পর তারা টর্চ জ্বালানোর পরে কিছু দেখে না। তারা যখন সেই গাছটার পেছনে লাইট ধরে, তখন দেখে ওইখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, শাড়ি পরা মেয়ে। এটা দেখে ওরা একটু অবাক হয়ে যায়, এত রাতে এখানে নারী আসবে কোত্থেকে। তখন তাদের দুইজনের মধ্যে একজন বলে, কয় দেখছোস কি কাণ্ড হইছে, এনে তো মহিলা মানুষ আছে, গ্রামের মানুষ ভয়ের কথা কয় যাতে কেউ এনে না আসে, চল তো যায় দেখে মহিলা মানুষকে। তো ওরা গাছের পেছনে যায়, গিয়ে যখন টর্চ মারে দেখে যে সেই মহিলাটা সেই গাছের পেছনে নেই। মহিলাটা 10 থেকে 15 হাত দূরে গিয়ে দাঁড়ায়, আবার টর্চ দেয়। এবার টর্চ মারলে সেই মহিলাটা হাতের ইশারা করে যে টর্চ মারিস না, এইরকম। তারা যখন টর্চ না নেভায় তখন আঙুল দিয়ে দেখায় পেছনে তাকা। তারা পেছনে তাকিয়ে দেখে একটু আগে যেখানে দাঁড়িয়েছিল ওইখানে একটা কবর। এটা দেখে দুইজনই পিলে চমকে যায়, এবং কবরটা বেশ বড়, প্রায় 6 থেকে 7 ফিট লম্বা কবর, প্রায় 2 ফিটের মতো লম্বা, উঁচু। এটা দেখে একজন আরেকজনের দিকে তাকায়, কিরে, এই কবর তো আগে আসছিল না। তখন একজন আরেকজনের বলে, কত কইস না, চল যাইগা, তোরা তো আমি আগেই কইছিলাম, চল এখন চল। তারা যখন বের হয়ে আসবে জঙ্গল থেকে, কবরটা থেকে 8-10 হাত দূরে চলে আসে, পেছন থেকে একটা কণ্ঠস্বর আসে, কয় তোমরা কই যাও, আমগরে একটু সাহায্য করো, এনে একটা লাশ আছে। বলে এইখানে তো একটা লাশ আছে, আমরা তো নিতে পারতেছি না, তোমরা একটু আমগরে সাহায্য করো। পিছনে তাকায় দেখে ওইখানে 3-4 জন লোক আর একটা লাশের খাটিয়া নিচে রাখা। তো এটা দেখে তারা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে একজন বলে, কিরে ধরবি? আর একজন কয়, তোর কি মাথা খারাপ, দৌড়তে এখানে আর থাকা যাইব না। তো এটা বলে ওনারা দৌড় শুরু করে। দৌড়াতে তারা মাঠ পার হয়ে যাওয়ার পরে দেখে তারা তাদের চেনা রাস্তায় চলে আসছে। তারা আবার ওখানে আর থামে না, পেছন থেকে বলে, নিয়ে যা লাশটারে, নিয়ে যা। এই কথা শুনে তারা আরও জোরে দৌড় দেয়। দৌড়াতে তারা বাড়িতে গিয়ে পৌঁছানোর পর তারা তাদের উঠানে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপর শব্দ শুনে ঘর থেকে যখন সবাই বের হয়, জিজ্ঞেস করে যে কি হয়েছে, এত রাতে তারা কোথায় গিয়েছিল, এত রাতে কোত্থেকে তারা আসলো। তারা কিছু বলতে পারে না। তারপর যখন মাথায় পানি দেওয়া হয় এবং কিছুটা স্বাভাবিক হয়, তখন বলে যে আসলে তাদের সঙ্গে কি হয়েছে। বলে যে আমরা ওইখানে গেছিলাম, যার পরে এটা দেখি যে কয়েকজন লোক একটা লাশের খাটিয়ে নিয়ে দাঁড়ায় আছে, একটা লাশ ওইখানে আমাদের নিয়ে আসতে বলছিল। তো এটা শুনে ওই এলাকার মানুষজন তো খুব তাদেরকে বকা দেয়,
খুব গালাগালি করে যে তোমরা কেন গেছো, এত সাহস দেখাইতে গেছো কেন, যে যাও ঘরে যাও। সবাইকে গরম পানি, তাদের দুইজনকে গরম পানি দিয়ে গোসল করে এবং এলাকার কিছু নিয়ম রীতিনীতি মেনে তাদেরকে আবার বাসায় ঢুকানো হয়। বাসায় ঢুকানো হলেও তখন থেকে তাদের প্রচণ্ড জ্বর হয়। সেই জ্বর আর সহজে কমে না। তো কমে না, তারা প্রায়ই স্বপ্ন দেখে যে তাদের আশেপাশে কোথা থেকে শব্দ আসে যে তোরা যে রাইতে আমগরে ফালাই আইলি, লাশটা আনবো কেডা, লাশটা তো পচে যাইব, আয় বাইরে আয়, আমরা লাশটা নিয়ে আসি। এরকম প্রায়ই তাদের সঙ্গে ঘটতে থাকে। তো এরকম ঘুরতে ঘুরতে একটা সময় তারা আরও অসুস্থ হইতে থাকে, তাদের জ্বর আর কমে না। তারা কী করবে বুঝতে পারে না। যে দুইটা ছেলে গিয়েছিল রাতে এই ঘটনাটা দেখে, তাদের বাবা মা অনেক কবিরাজ দেখায়, অনেক ওষুধপাতি ঝাড়া দেওয়া হয়, কাজ হয় না। তো একদিন রাতে আবার শব্দ হয়, শব্দ আসে বাইরে থেকে যে দেখ তগরে লাস্টবারের মতো, শেষবারের মতো কইতাছি, লাশটা যদি না নিয়া হোস, যে কবরটা দেখছোস ওই কবরে তগ দুইজনরে এক লগে কবর দিব। এখনো সময় আছে, আজকে রাইতে আয়, লাশটা নিয়ে আয়। এটা শুনে ভয় পায়। হঠাৎ করে একজন খাট থেকে উঠে বসে, দরজাটা খুলে দৌড় দিয়ে যে দুইজন গেছিল আরেকজনের দরজায় গিয়ে জোরে জোরে শব্দ করতে থাকে, ধাক্কাও দিতে থাকে। সাথে সাথে সে অপরজন লোক বের হয়ে আসে। বের হয়ে আসতেই বাইরে থেকে শব্দ আসে, এবার আয়, আমরা লাশটা নিয়ে যাম, আমগো লগে আয়। এই শব্দটা হইতেই তারা যেন কেমন হিপনোটাইজের মতো হয়ে যায়। ধীরে ধীরে তারা দুইজন আবারও সেই জঙ্গলের দিকে যেতে থাকে। তাদের বাড়ির উঠান দিয়ে হেঁটে যাচ্ছে। একটা সময় উঠান পার হয়ে আবার সেই জঙ্গলের রাস্তায় হাঁটা শুরু করে। ঠিক তখনই তাদের বাড়ি থেকে কোন এক মুরব্বি বের হয়। মুরব্বি বের হয়ে তাদের নাম ধরে ডাক দেয়, কিরে কই যাস, এত রাইতে কই যাস, তোর গোনা জ্বর? এই তারা দুইজন এই মুরব্বির কথা শুনে না। তার মুরব্বি বিষয়টা ধরতে পারে। সে জোরে চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাক দেয়, এই তোমরা কে কই আসো, এদিকে আহো, অগরে বাতাস লাগছে, বাতাস টাইনা নিতেছে করে। মুরব্বি দৌড় দিয়ে গিয়ে তাদের দুইজনকে ধরে। এত টানাটানি করেও আটকানো যাচ্ছিল না। প্রচণ্ড শক্তিতে সেই মুরব্বিকে টেনে হেঁচড়ে সেই দুইজন চলে যাচ্ছিল। তো বাকিরা যখন শব্দে উঠে পড়ে, তারা দেখে এই অবস্থা, মুরব্বিকে সহ টেনে হেঁচড়ে সেই জঙ্গলে সেই গাছটার দিকে যাচ্ছিল। তারপর বাড়ির অন্যান্য লোকরা দৌড়ে গিয়ে তাদেরকে ধরে অনেক চেষ্টা করে বাসায় নিয়ে আসতে, কিন্তু তাদের সঙ্গে শক্তিতে পারছিল না। তখন চিৎকার চেঁচামেচিতে আশেপাশের অন্যান্য লোকজনরা যখন উঠে, তারা সবাই মিলে তাদেরকে ধরে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে তারা খুব শক্তি জোরাজোরি করতেছিল যে চলে যাবে, এবং জোরে জোরে বলতেছিল, আমারে যাইতে দে, আমারে যাইতে দে। তো যেই কথা সেই কাজ, তারা খুব রাগান্বিত হয় যে না, এই গাছটা আর রাখা যাবে না, এই গাছ থেকে সব কিছু গ্রামে ছড়ায় পড়তেছে, মানুষজন অসুস্থ হয়ে যাইতেছে, এই গাছটা কাইটা ফেলতে হবে। তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই গাছটা কাটবে, বড় অন্য একটা গ্রাম থেকে কাঠুরিয়া নিয়ে আসতে হবে। তো এই গ্রামের কেউ এই গাছটাকে কাটতে চায় না। তো সিদ্ধান্ত নেয় অন্য একটা গ্রাম থেকে কাঠুরিয়া নিয়ে আসবে। তো অন্য গ্রাম থেকে কাঠুরিয়া আসার পরে তারা দেখে যায়, গাছটা দেখে যায়, জঙ্গল দেখে যায়। তারা বলে যে ঠিক আছে, আজকে তো দেখে গেলাম, আমরা আগামীকাল এই গাছটারে কাটবো। তখন নিজেদের গ্রামের যে কাঠুরিয়া ছিল বা অন্যান্য লোকরা ছিল যে না, এই গাছ কাটা দরকার নাই, এটা তো অভিশাপের গাছ, এই গাছ কাটা দরকার নাই, কাটলে আরও ক্ষতি হইব। তখন ওই অপর দুই কাঠুরিয়া বলে, আরে না, এটা কোনো সমস্যাই নাই, আমরা কাইটটা নিয়ে যাম গা, এটা বেচালাম কাইটটা। তো তাদের পরের দিন আসার কথা, পরের দিন আর আসে না। তারা না আসলে হয় কি যে তার এরকম একদিন, দুই দিন, 3 দিন যায়, কাঠুরিয়া আর আসে না। কাঠুরিয়া না আসলে সবাই বলে যে কি ব্যাপার, ওরা বলে গেল আসবে, টাকা নিয়ে গেল, বায়নার টাকা নিয়ে গেল, গাছ কাটতে কেন আসে না? তো
তো এরকম আসে না 1 দিন 2 দিন 3-4 দিন যাওয়ার পরে কি কারণে যেন গ্রামের 2-3 জন লোক সেই জঙ্গলে যায়। জঙ্গলে যাওয়ার পরে সেই গাছেরনে গিয়ে দেখে যে তাদেরই পরের গ্রামের কোনো 2 জন লোক সেই গাছের সঙ্গে ফাঁসি নিয়ে ঝুলে আছে এবং মারা গেছে মনে হয় 2-3 দিন আগে, কারণ শরীরটা পচে গেছে, পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা দেখে সবাই ভয় পায়, ভয় পেয়ে দৌড়ে চলে আসে এবং এলাকার অনেকজন মানুষ যায়। সেই নাকে কাপড় বেঁধে এবং সেই লাশ 2টা নামানো হয়। নামানোর পর ওইগুলা নিয়মকানুন মেনে সে আবারও কবর দেওয়া হয়। কবর দেওয়া হলে তখন তারা ঠিক করে ফেলে যে গাছটা কাটবে এবং এই ঘটনার কয়েকদিন পরে সেই কাঠুরিয়া 2টা আসলে বলে যে আমরা তো আসলে একটা কাজে আটকাই গেছিলাম, আমরা স্বপ্ন দেখছি যে এই গাছটা কাটতে মানা করছে, আমরা কাটতে পারবো না, গাছটা অন্য কারো দিয়ে চেষ্টা করেন। তো অপরিচিত 2টা কাঠুরি নিয়ে আইসা এই গাছটাকে কাটা হয়। গাছটাকে কেটে সেই গ্রাম থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া হইলে এরপরে আর ওইখানে তেমন একটা প্রবলেম হয় না। তো এরকম আস্তে আস্তে দেখা যায় সেই জঙ্গলটাতে আর কোনো প্রবলেম হয় না, কিন্তু যে গাছটা যেখানে ছিল ওইখানে আশেপাশে কেউ যায় না। না গেলে মাঝে মাঝে কেউ কিছু উল্টাপাল্টা দেখে, কিন্তু আশেপাশে কেউ যায় না। তো এরকম বেশ কয়েকটা মাস যায়, কয়েক মাস গিয়ে আবার কয়েক বছর যায়, আশেপাশে সব ঠিক হয়ে যায়, তেমন কোনো প্রবলেম হয় না। তো অনেক দিন পর হচ্ছে যে একটা ঘটনা শোনা যায় যে ওই গ্রামের একটা মহিলারে জিনে ধরছে। জিনে ধরছে মানে কয় হ্যাঁ, নতুন বউ বিয়ে হয়েছে কয়েকদিন আগে, নিয়ে আইসে বাপের বাড়িতে, বাপের বাড়ি থেকে ছেলের বাড়িতে আসতে এখানে আইসা বউ তো পাগলা হয়ে গেছে। কয় পাগলা একটা মেয়েরে বিয়া দিছে। কয় পাগলা মেয়েরে বিয়া দিছে মানে কয় হয় যে পাগলামি করে। কয় কয়দিন হয়েছে বিয়ে হয়েছে? কয় বিয়ে তো হয়েছে 1 মাস হয়ে গেছে। তো এই গ্রামের একজন লোক শুনতে পারলে কয় হয় আমাদের তো এই গ্রামে ঝামেলা হয়েছিল, এখন সমস্যা নাই, এখানে দেখো ওই মেয়েটারে কোনো হুজুর দেখাও, কবিরাজ দেখাও, তো পাগল না, অন্য কোনো তো প্রবলেম হইতে পারে। তারপর এভাবে কয়েকদিন যায়, কয়েকদিন গেলে এই গ্রাম থেকে একজন লোক ওই মহিলাটাকে দেখতে যায়, একজন মুরব্বী। তো গিয়ে কথা বললে উনি বলে যে আমি তো ওই গ্রাম থেকে আসছি, যে আপনার ছেলের বউয়ের এই প্রবলেম হয়েছে, এটা একটু জানতে আসলে ওই বাড়ির যে মুরব্বী থাকে কয় না আমার ছেলে বউ ঠিক আছে, কোনো সমস্যা হয় নাই, সব ঠিক আছে, আপনার কে বলছে? কয় না শুনলাম, এর জন্য। কয় সমস্যা হয় নাই, যদি সমস্যা হয় পরে আপনারে জানাবো। তো সেদিন মুরব্বী তো চলে আসে, মন খারাপ করে চলে আসলে আবারও কয়েকদিন পর যে এই গ্রাম থেকে যখন ওই মুরব্বীদের বাসায় গেছিল যার ছেলের বউয়ের একটু মানসিক সমস্যা আছে, তো আবারও ওই মুরব্বী মানে যার প্রবলেম ওইখান থেকে এই গ্রামের মুরব্বীকে বলে যে ভাইজান আপনি তো সেদিন গেছিলেন আমার ছেলের বউকে দেখতে, আমি আপনার অনেক কিছু বলি নাই, তো এখন আবার প্রবলেম হইতেছে, আসলে আপনি কেন গেলেন আমার একটু বলেন তো। তখন মুরব্বী বলতেছে যে আসলে আমি তো শুনছি আমাদের গ্রামে এই প্রবলেম ছিল, এরকম একটা এই জঙ্গলের এই গাছটা, এই বনাঞ্চলে একটা প্রবলেম ছিল, তারপর একজন কবিরাজ বলছিল গাছটা কাইটা ফেলতে হবে, গাছ কাইটা ফেলতে যা একটু সমস্যা ছিল, পরে আমরা কোনোভাবে গাছটা কাটার পর সমাধান হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে ওই কবিরাজটারে যদি দেখান, যদি মানসিক প্রবলেম না হয় অন্য কোনো প্রবলেম হয় তাহলে তো ভালো হয়ে যাবে। তো যার ছেলের এই সমস্যা, তখন উনি একটু গম্ভীরভাবে বলে এটা আসলে মানসিক সমস্যা না, এটা অন্য সমস্যা। কয় কিসের সমস্যা? কয় আমার ছেলেটার অনেক শখ করে বিয়ে করাইছি, বউটা তো খুব সুন্দর, লম্বা চূড়া, দেখতে সুন্দর, চুলগুলো অনেক বড়, আমরা তো দেখলাম হাসি খুশি উজ্জ্বল সব ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িতে আসার পরে মেয়েটা কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। কি হয়েছে কোন তো? প্রথম যখন নিয়ে এলাম 10-15 দিন ঠিকই ছিল, 20 দিন ঠিক হয়েছিল, কিন্তু এরপর দিয়ে সমস্যা শুরু হয়। কি সমস্যা? মেয়েটা বলে যে রাইতে ঘুমের সময় ওর পাশে নাকি কেডা দাঁড়ায় থাকে। আমরা কেউ কিছু দেখি না, মেয়েটা দেখে।
চিৎকার দিয়ে উঠে আমরা যাই। যাওয়ার পরে বলে যে কেরা জানি দাঁড়ায় আসছিল, উকি দিয়া তারে দেখতে আসছে। তারপর আমরা সবকিছু দেখলাম যে চোর আসলো কিনা, ঘরের আশেপাশে কোথাও তো কিছু পাইলাম না। এরপরে আরেকদিন কয় হঠাৎ করে এত জোরে চিল্লান দিছে, রাইতে চিল্লান দিয়ে দরজা খুললা বাইরে আইসা দাঁড়াইছে। পরে আমার ছেলে তো যা ধরছে, যাই কি হয়েছে তুমি এমন করো কে? আমরা সবাই বাড়াইলাম। তখন এই মায়াটা কয় দূরে একটা লাশের খাটিয়া, ওরে ডাকে, কয় লাশের খাটিয়াটা নিয়ে যাইতে একটা লাশটারে কবর দিতে হইব, লাশের খাটিয়া ধরা কেউ নাই। তা আমরা সবাই মিলে ওরে ধরলাম, আশেপাশে দেখলাম কোথাও কিছু নাই। এটা শুনে এই গ্রামের মুরব্বিটা একটু থমকে যায়, চোখ বড় বড় করে তাকায় যে ভাই সাহেব কি বললেন? কয় আমার ছেলের বউ দেখলো, শুনলো যে একটা লাশের খাটিয়া নাকি বাইরে পইরা আছে, আঙ্গুল দিয়া দেখায় কয় ওই যে ওইখানে লাশের খাটিয়া, লাশটারে নিয়ে এসে কবর দাও। আমরা তখন জোর করে মেয়েটার আবার ঘরে নিয়ে যাই, নিয়ে যায় শান্ত করি, পানি খাওয়াই, ঝাড়ফু দেই। তো সেদিনকার মতো ঠিক হয়। ঠিক হইলে আবার 2-1 দিন ভালো যায়। আবার আরেক দিন রাইতে বলে এই যে খাটের পালং ওরা যে থাকে, এটা বড় একটা পালঙ্ক, বুঝছেন ভাই সাহেব? এই পালঙ্কটা আমরা কয়েকদিন আগে বানাইছি, কয়েক মাস আগে বানাইছি। তো এই পালঙ্কে থাকলে পালঙ্কের পাশেই হচ্ছে একটা বড় বাক্স আছে, কাঠের বাক্স। এই বাক্সটার মধ্যে কি জানি শব্দ হয়। আমার ছেলের বউ কয় কি জানি শব্দ হয়, টোকা দেয়, প্রত্যেক দিন রাইতে নাকি টোকা দেয়। তো কি একদিন রাইতে কইতাছে যে একটা বাচ্চা কান্দে। এ বউ উঠা খাটের উপরে বয়ে থাকে, নিজেও কান্দে, আমার পোলারে কয়েকটা নাকি বাচ্চা কান্দে। এ বাচ্চা এবো কন্ত না, তো বিয়ে হলো কয়দিন? কয় না, এই বাক্সটার মধ্যে একটা বাচ্চা কান্দে। তো ছেলে একটু রাগারাগি করে, এই তুমি ঘুমাও, এগুলা বললো না। ছেলে শুয়ে যায়। শোয়ার পরে আমার ছেলের বউটা সেই পালঙ্ক থেকে নাইমা কাঠের বাক্সটা খোলে। কাঠের বাক্স খুললা দেখে এর মধ্যে একটা বাচ্চা, সুন্দর একটা বাচ্চা জল জল করতেছে, কাঁদতেছে। তখন আমার পোলারে ডাক্কা তুলে, দেখো দেখো এটা কার বাচ্চা, আমগো ঘরে এলো কেমনে? তার ছেলে কথা শুনে উঠে দাঁড়ায়, যা বাক্সটা খুলে দেখে সত্যি ভেতরে একটা বাচ্চা। তবে বাচ্চাটা জীবন্ত না, একটা মৃত বাচ্চা, কাপনে কাপনে মোড়ানো, শুধু মুখটা খোলা, খুব সুন্দর চেহারা। পেছন থেকে শব্দ আসে, লাশটা নিয়ে যা, কবর দিয়া দে। আজকে এই শব্দটা আমার ছেলেও শুনতে পারে, ছেলের বউও শুনতে পারে। তারা পেছনে তাকায়, তাকিয়ে দেখে কেউ নাই। তারা আবারও সেই বাক্সের মধ্যে লাশটার দিকে তাকায়। এখন দেখে বাক্সটা খালি, এখানে কোনো লাশ নেই। এখন সমস্যা শুরু হয় তাদের ঘুমানোর সময়। একদিন তারা ঘুমায়, ঘুমানোর পর তারা দেখে যে এই বড় পালঙ্ক, একটা কেরোসিন কাঠের পালঙ্ক। এটা শুনে এই গ্রামের মুরব্বী আরেকটু থমকে যায় যে কি কাঠ? ওই কেরোসিন কাঠের বিশাল বড় একটা পালঙ্ক বানিয়ে দিছে ওদের। তো একদিন রাইতে যখন ঘুমাইতেছে, আমার পোলার বউ কয় যে খাটের পাশে 4-5 জন মানুষ দাঁড়ায় আছে। ভালো করে দেখে এগুলা মানুষ না, এগুলা অন্য কিছু, গায়ে প্রচন্ড দুর্গন্ধ। কইতাছে তোরা যেন্তনে কাঠ নিয়ে আইসস, ওরা যে গাছটা কাটছে যায় এই কাঠগুলা ফেরত দে, নাইলে তখন বংশ নির্বংশ করে এলাম, সবাই রে মাইরা ফেলাম। এটা শুনে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায় তার ছেলের বউ। উঠে দেখে সত্যি ভয়ঙ্কর রূপে কয়েকজন দাঁড়িয়ে আছে। বলে তোর লাশ আমরা কবর দিয়ে দেব যদি এই পালঙ্ক না সরাস।
এই পালঙ্কের কাঠ কোন থেকে আনছে জানোস? সে অবাক হয়ে তাকিয়ে আছে তার ছেলের বউ। ওইখানে একটা লাশ রাখা আছে। তুই আর তোর জামাই যায়া লাশটারে নিয়ে আইবি, এই ঘরে নিয়ে আইবি, এই পালঙ্কের নিচে লাশটারে খবর দিবি, কাউরে কবি না, তুই আর তোর জামাই এটা করবে। এটা শুনে আতঙ্কে নীল হয়ে যায়, এত জোরে চিৎকার দেয়। সঙ্গে সঙ্গে তার স্বামী ঘুম থেকে উঠে। ঘুম থেকে ওঠার পর দেখে তাদের দরজা দিয়ে একজন দুজন করে প্রায় 4-5 লোক বের হয়ে যাচ্ছে। শেষে একটা অবয়ব ঘাড় ঘুরিয়ে তার ছেলের বউ আর ছেলের দিকে তাকায়, বলে সময় কম, লাশটা নিয়ে আইসা তোকে পালঙ্কের নিচে কবর দিবি মাটিতে। এটা বলে সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। এতটুক শুনে এই গ্রামের সেই মুরব্বি বলে যে ভাই সাহেব, আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি অতি শীঘ্রই একটা কবিরাজ দেখান আপনার ছেলেরে আর ছেলের বউরে। কবিরাজ দেখাইছি এলাকায়, কিন্তু কেউ তো কিছু বলতে পারে নাই। তখন এই মুরব্বি বলে, আমি একটা কবিরাজের ঠিকানা দিতেছি, আপনি তার কাছে যোগাযোগ করেন। উনি একটা কবিরাজের ঠিকানা দেয়, ঠিকানা দিলে যোগাযোগ করে সেই কবিরাজকে নিয়ে আসার ব্যবস্থা হয়। তো নিয়ে আসতে আরও 2-3 দিন লাগবে। তারা বলে যে ঠিক আছে, আপনি আগামী মঙ্গলবার আসেন। তারা কিছু টাকা পয়সা দিয়ে আসে। তো এর মাঝে তার ছেলের বউ একদিন রাতে শুনতে পায় তার স্বামী ঘরের বাইরে থেকে তাকে ডাকতেছে যে কই এদিকে আসো তো, একটু কাজ আছে, 1 জগ পানি নিয়ে আসো। তো এটা শুনে উনি ঘুম থেকে উঠে যায়। তার স্ত্রী ঘুম থেকে উঠে 1 জগ পানি নিয়ে দরজা খুলে বাইরে যেতে থাকে। উনি দরজায় দাঁড়িয়ে বলে, কি তুমি কই গেলা, পানি চাইলা কে? কয় এই যে উঠানে আসো। সে উঠানে যায়। উঠানে যাওয়ার পরে দেখে তার স্বামী ওইখানে নাই। সে আবার চিৎকার করে বলে, আমি তো উঠানে আইছি, কই তুমি? কয় যে বাইরে দুয়ারে আসো, বাইরে আসো, আমি বাইরে আছি। সে বাইরে যাচ্ছিল, ঠিক তখনই তার স্বামী তার স্ত্রীর কণ্ঠ শুনতে পায়, কার সঙ্গে এত রাতে কথা বলে। উনি দ্রুত দরজা দিয়ে বের হয়। উঠানে গিয়ে দেখে তার স্ত্রী হাতে একটা জগ নিয়ে বাড়ির পেছনের দিকে যাচ্ছিল। তখন পেছন থেকে ডাক দেয় তার স্ত্রীর নাম ধরে, যে তুমি কই যাও, দাঁড়াও, কই যাও। তার স্ত্রী তার কোনো কথা শোনে না। উনি দৌড়ে গিয়ে তার স্ত্রীকে ধরে। তার স্ত্রী খুব বাজে তাকে গালাগালি করতে থাকে, স্যার স্যার, ওই যে আমারে ডাকতেছে। কয় তোমারে কেডা ডাকে? আমার জামাই ডাকে। তারপর বললে যে আমি তোমারে ডাকি না তো, আমি তো তোমারে ধরে রাখছি। তার স্ত্রী সেই জগ দিয়ে প্রচণ্ড জোরে তার স্বামীর মাথায় একটা বাড়ি দেয়। মাথাটা কেটে গল গল করে রক্ত পড়তে থাকে। চিৎকার চেঁচামেচিতে সবার ঘুম ভেঙে যায়। গিয়ে দেখে তার স্ত্রী অবাধ্যের মতো কোথাও যাচ্ছে। সবাই যখন তাদের ধরে, তার ছেলের মাথা দিয়ে গল গল রক্ত পড়তে থাকে। তার স্ত্রী প্রচণ্ড জোরে হাসতে থাকে, বলে যে ওইখানে একটা লাশ রাখা, আমি লাশটারে নিয়ে আইমো, আমারে কইছে পালঙ্কের নিচে মাটিতে কবর দিতে। এটা শুনে সবাই শক্ত করে ধরে তাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসলে তার 1 থেকে 2 দিন পর সেই কবিরাজ আসে। কবিরাজ এসে পুরাটা ঘর, মানে পুরাটা এলাকাটা ঘুরে দেখে তাদের ঘরে ঢুকতে যায়। সব কিছু দেখে সেই তাদের ঘরে যখন ঢুকবে, মানে তার ছেলের বউ আর ছেলের ঘরে যখন ঢুকবে, দরজায় একটা পা রেখে লাফ দিয়ে সেই কবিরাজ বের হয়ে আসলে বলে যে এইটা আপনারা কি করছেন? তখন
তখন ছেলের বাবা বলে, কি করছি মানে, কি হয়েছে? কয়, আপনাকে ঘরে তো অশুভ আছে, অনেক দুর্গন্ধ। এটা বলে একটু পিছিয়ে যায়। পিছিয়ে গেলে উনি বলে যে, শোনেন, আপনার ছেলে আর ছেলের বউরে এই ঘরে আর রাইখেন না, আজকেই তাদের সরায় ফেলেন, এই ঘরে ঢুকতে দিয়েন না। তখন ছেলের বাবা বলে, কেন, কি হয়েছে? কয়, কেন কি হয়েছে আজকে আমি কিছু বলবো না, আমি আসবো আগামীকালকে। আজকে আপনার ছেলে এবং ছেলের বউকে এই ঘরে রাইখেন না, পারলে আপনারাও থাকেন না, অন্য কোনো বাড়িতে থাকেন, তবে আমি এই ঘর আপনারা বাইন্দা দিয়ে যাইতেছি। কবিরাজ পুরাটা ঘর 2-3টা চক্কর দেয়। চক্কর দিয়ে সেই ঘরের দরজাটা লাগায়, সুতা দিয়ে ঘরের দরজাটা আটকে দেয়। আটকে দিয়ে গেলে উনি বলে যে পরের দিন বিকেলে আবার আসবে এইখানে। তো সেদিন রাতে তারা ওই ঘরে আর থাকে না, অন্য একটা রুমে গিয়ে থাকে। তো মাঝরাতে তারা প্রচণ্ড জোরে শব্দ শুনতে পায়। সেই ঘরের মধ্যে মনে হচ্ছিল এত জোরে শব্দ হচ্ছে, মনে হচ্ছে একজন আরেকজনকে মেরে ফেলতেছে। ঘর থেকে শব্দ আসে, এই পালঙ্ক আমার, এই পালঙ্ক আমার, আমার পালঙ্ক আমারে দিয়া দে। এই শব্দ আসে একটা মহিলা কণ্ঠের, আর প্রচণ্ড জোরে 4-5টা পুরুষ কণ্ঠে বলে, দেখি তোর কত সাহস, নিয়ে যা, দেখি তোর কত সাহস। প্রচণ্ড শব্দ হইতে থাকে। হঠাৎ করে তার স্ত্রী, মানে এই লোকের ছেলের স্ত্রী এবং ছেলে কিছু না বলে বাইরে চলে আসে। তারা চেষ্টা করে সেই ঘরে ঢোকার জন্যে। ইতিমধ্যে এলাকার মানুষগুলা তাদের দুজনকে ধরে ফেলে, তারা আবার ধরে নিয়ে আসে। ধরে নিয়ে এসে অন্য একটা রুমে রেখে দেয়। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। সেই ঘরে এত জোরে শব্দ হচ্ছে, একটা মহিলা কণ্ঠ বলেই যেতে থাকে, এই পালঙ্ক আমার, এই পালঙ্ক আমার। হঠাৎ করে সবাই দেখে, সবাই না, সেই ছেলের বাবা দেখে, সেই ঘরের দরজাটা অনেক জোরে শব্দ করে খুলে যায়। একটা মহিলা বের হয়ে আসতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে, হাসির শব্দ হচ্ছে। মহিলাটা মন খারাপ করে হেঁটে যাচ্ছে, একটা সাদা মতো কোনো একটা কাপড় পরা। অবাক করার বিষয় হলো, মহিলাটা হেঁটে যাচ্ছে বাচ্চা একটা ছেলের হাত ধরে। সেই যে কেরোসিন গাছটা যে জঙ্গলে ছিল, সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হেঁটে যেতে 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 দেখে যে সে মহিলার গা থেকে ছোপ 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 কিছু পড়তেছে। দেখে বোঝা যাচ্ছিল হয়তো রক্ত। হঠাৎ করে মাঝামাঝি রাস্তায় গিয়ে মহিলাটা পড়ে যায়। ছোট বাচ্চাটা দাঁড়িয়ে থাকে, বাচ্চাটা কান্না করতে থাকে। দূর থেকে দেখে কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, বলতেছে, এটা কার লাশ, এটা কার বাচ্চা, লাশটারে নিয়ে যাও, কবর দাও। ঠিক সেই ঘরে যেখানে পালঙ্ক রাখা, সেই ঘর থেকে শব্দ আসে, ওইটারে আমরা চিনি না, এটা কারো লাশ না, তোর মন চাইলে তুই নিয়ে যা। এগুলো কি দেখতেছে ছেলেটার বাবা, কিছু বুঝতে পারে না। সে ভয় পেয়ে যায়, সূরা কালাম যা পারে পড়তে থাকে। দৌড় দিয়ে একটা ঘরে উঠে যায়, দরজা লাগিয়ে সবাই থরথর করে কাঁপতে থাকে। কখন ভোর হয়ে যায় তারা জানে না। ঠিক পরের দিন বিকেলে সেই কবিরাজ আসে। কবিরাজ এসে বলে, ঘরে দরজা খোলা কেন? সেই মুরব্বী গত রাতে যা যা ঘটেছে সব কিছু বলে। সেই কবিরাজ বলে, আপনাদের ঘরে যে পালঙ্কটা রাখা, এটা কি জানেন? কয় না। কয় এটা হলো অমুক গ্রামের একটা ভূতের গাছ। এই গাছে অনেকেই আত্মহত্যা করছে। এই গাছে জিন আছিল, জিনগুলা ছিল সবগুলা পুরুষ, একটা ছিল তাদের বোন।
এই বইনটারে তারা মাইরা ফেলছে। বইনটা ভালো আছিল, মানুষের ক্ষতি করতে দিত না। সেই বজ্জাত জিনগুলা সহ্য করে নাই, ওরা মিল্লা বইনটারে মাইরা ফেলাইছে। এখন ওই গাছ তো নাই, এই কাঠের বাক্স আর পালঙ্কেতে এই বজ্জাতগুলা ঘর বানাইছে। এরা তো আপনার ছেলে আর ছেলের বউরে মাইরা ফেলবে, এরা বংশ নির্বংশ করে ফেলবে। এটা শুনে সেই ছেলের বাবা ভয় পেয়ে যায়, বলল যে কবিরাজ সাহেব, তাহলে এখন আমার করণীয় কি করতে হবে? এই কাঠের পালঙ্কটা সরায় ফেলেন, পোড়ায় ফেলেন, ওই গাছের কাঠ দিয়ে যা বানানো আছে সব পোড়ায় ফেলেন, বাড়ি থেকে দূরে নিয়ে পোড়ায় ফেলেন, এখনই পুরেন, নাইলে এরা আপনার বংশকেও নির্বংশ করে ফেলবে, আপনাদের বদনজর দিছে। তো ছেলেটার বাবা দ্বিতীয়বার কিছু চিন্তা করে নাই, সঙ্গে সঙ্গে এলাকার অন্যান্য মানুষগুলো নিয়ে এসে সেই পালঙ্ক এবং কাঠের বাক্সটা নিয়ে বের হয়। কবিরাজ বলে যে আর কিছু আছে এই কাঠের তৈরি? তখন ছেলেটার বাবা বলে যে না, এই কাঠ দিয়ে এই দুইটাই বানানো হয়েছিল। তখন বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা খোলা ময়দানে নিয়ে যায়। সেই পালঙ্কে যে তোষক, যে বালিশ ছিল, কিছুই সরায়নি। সেই কবিরাজ একটা বৃত্ত আঁকে, বড় বৃত্ত, সেই বৃত্তের মাঝে বাক্স এবং কাঠের পালঙ্কটা রাখা হয়, এবং কেরোসিন জেলে কোনো নিয়ম মেনে সেই কাঠের বাক্স আর কাঠের পালঙ্কটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেই কবিরাজ কিছু একটা করে, যার ফলে আস্তে 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 সমস্যাটা সমাধান হয়। সেই ছেলের বউটাও সুস্থ হয়ে যায়, ছেলেটাও সুস্থ হয়ে যায়। কিন্তু ছেলেটার বাবার একটা স্মৃতি তার চোখে দাঁড়িয়ে আছে। খুব আহত একটা নারী অর্ধেক রাস্তায় গিয়ে যে মারা গেছে, ছোট্ট একটা বাচ্চা শিশু তাকিয়ে আছে তার মৃত মায়ের দিকে। এর ব্যাখ্যা আজও তিনি পান নাই। তো এই ছিল ঘটনার জন্য সুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে যদি এরকম ভয়ের কোনো ঘটনা থেকে থাকে, তাহলে ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের STS চ্যানেলে। আমাদের অ্যাড্রেস হচ্ছে shaun@gmail.com, storytellingbyshaun@gmail.com। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের মাঝে আনবার জন্য। শামীম ভাই তার নিজের মতো করে আরো কিছু ঘটনা সংগ্রহ করছেন এবং আমাদের চ্যানেলের বিভিন্ন বিষয় নিয়ে তিনি তার কিছু প্রজেক্ট ধীরে ধীরে দাঁড়া করাচ্ছেন। ইনশাল্লাহ আমরা এখনই ঘোষণা দিতে চাচ্ছি না, যখন আমরা সবকিছু ঠিক করে ফেলবো তখনই আমরা ইনশাল্লাহ আপনাদের জানাবো। আমাদের ঘটনাগুলো কেমন লাগছে সেগুলো আমাদের জানাবেন। আপনাদের সব থেকে বড় যে অভিযোগটা সেটা হচ্ছে আমাদের এপিসোডের লেগ খুব কম। আসলে এটা চাইলে ডিফেন্ড করা যায়, আবার ডিফেন্ড করেও কোনো লাভ নেই, কারণ আপনারা চান যে দীর্ঘ ঘটনা। আমরা চেষ্টা করছি যাতে আপনারা বেশ দীর্ঘ সময় যাবত আমাদের ঘটনা শুনতে পারেন, এবং হ্যাঁ, সেজন্য আসলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ মানসম্মত ঘটনা ছাড়া আমরা ঘটনা প্রচার করতে চাই না, এবং সেটা চাই না বলেই হয়তো আমাদের ঘটনার লেন্থ বেশি বড় না বা বড় করতে পারি না। কারণ মানসম্মত ঘটনা যদি আমরা শেয়ার না করি, সেক্ষেত্রে এটা আসলে আপনাদের সময়ের প্রতি আমাদের একটা অবহেলা বা একটা বিতৃষ্ণা, বা যেটাই আমরা বলি আর কি, যে আপনাদের একটা বিতৃষ্ণার কারণ হওয়া, সেটা আসলে আমরা হতে চাই না। যাই হোক, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলের লিঙ্কটি ছড়িয়ে দেবেন। আমাদের যাদের আমাদের এই ঘটনাগুলো পছন্দ হয়, বা যারা চান যে আমাদের এই চ্যানেলে নিয়মিত আমরা এই ধরনের ঘটনা শেয়ার করি, বা যদি আপনাদের কোনো একটি কন্টেন্ট আমাদের পছন্দ হয়ে থাকে, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কারণ আমরা যত বড় হব তত ঘটনা আমরা সংগ্রহ করতে পারবো এবং আপনারা ততই ঘটনা শুনতে পাবেন। আশা করি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আজকের মতো আসছি, আসসালামু আলাইকুম।